আসসালামু আলাইকুম। আশা করছি কাছে ও দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আরও একটি রিসাইকেল কাজ দিয়ে আমার ভিডিওটি শুরু করছি। বাসায় পুরনো কিছু দড়ি ছিল, কাপড় নাড়ার জন্য এই দড়িগুলো আনা হয়েছিল আর তার থেকেই কিছু টুকরো দড়ি বেঁচে ছিল। তো ওগুলো ফেলবো নাকি রাখবো, এই দুটানার থেকে হঠাৎ মনে আসলো যে এটা দিয়ে একটা ফ্রুট বাস্কেট বানিয়ে ফেলি। তো সেই আইডিয়াটা কাজে লাগানোর জন্যই আমি আড়ঙের এই বাটির শেপটা আমার অনেক পছন্দ, এই জন্য গ্লু গানের সাহায্যে এগুলো একসঙ্গে জুড়ে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। দড়িগুলো একসঙ্গে পেঁচিয়ে নেওয়া শেষ হলে তারপর এখান থেকে ইজিলি কিন্তু খুলে নেওয়া যাবে, কারণ গ্লু গানটা কিন্তু আমি বাটিতে দিচ্ছি না, আমি দড়িগুলো শুধু জোড়ার জন্য গ্লু গানটা ব্যবহার করছি। আর নিচে হচ্ছে স্টিক করার জন্য দিয়েছিলাম, তবে ওই অল্প গ্লু গান ওইটা টান দিলেই ওখান থেকে খুলে আসবে। আমার ফ্রুট বাস্কেট রেডি হয়ে গেছে। এখন সুন্দর মতো এখান থেকে ইজিলি খুলে নিয়েছি, আর সাইডের দড়িগুলো বাড়তি ছিল ওগুলো কেটে নিলাম। এখন এটাতে একটু গাছ রেখে আপনাদেরকে দেখাই যে প্লান্টার হিসেবে এটা ইউজ করলেও দেখতে কত ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই ধরনের দড়ি বাজারে ইজিলি কিনতে পাওয়া যায়, কিনে এই ধরনের প্লান্টার বা বাস্কেট বানিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু ফ্রুট বাস্কেট হিসেবে ইউজ করতে পারবেন, আবার প্লান্টার বাস্কেট হিসেবে ইউজ করতে পারবেন। জিনিসটা খুব সুন্দর হয়েছে, তাই না? আমার তো ভীষণই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। গাছটা সরিয়ে নিয়ে এবার ফলগুলো এখানে রেখে দিলাম। এখনও বেশ ভালোই লাগছে দেখতে। নিজের হাতে বানাতে পারা যে কোনো জিনিসই কিন্তু অনেক অনেক দামি জিনিসের থেকেও অনেক বেশি মূল্যবান। এটার তো আসলে টাকা দিয়ে হিসেব হয় না। ভালো লাগারও কিন্তু অনেক বেশি বৈচিত্র্য থাকে। আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে আপনার কাছে হয়তো এই জিনিসটার কোনো মূল্যই নেই বা গুরুত্বই নেই। আসলে ঘর সাজানোর ক্ষেত্রেও এরকমটাই, কেউ হয়তো দামি দামি জিনিস কিনে সাজিয়ে নিচ্ছে নিজের বাসস্থান, আর কেউ হয়তো ছোট ছোট ফেলনা জিনিসগুলোকেই আবার ইউজ করছে। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে কে কীভাবে তার ঘরটাকে সাজিয়ে তৃপ্তি পাচ্ছে বা নিজের জায়গাটুকুকে আপন করে নিতে পারছে, এটাই। তো এখন তো বিকেল বেলা, আর একটু বাইরে যাব, তার আগে আদিয়ানের জন্য একটু জুস করে নিচ্ছি। আর এই যে জুসারটা দেখতে পাচ্ছেন মালটা জুস করার জন্য, এটা আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। গত ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু এটা আমি শেয়ার করেছিলাম শপিং ব্লগে। তো আমিও যেহেতু এর আগে আর এটা ইউজ করিনি, সেজন্য এখন আপনাদের সঙ্গে ইউজ করে দেখে নিচ্ছি যে এটা কেমন। আমার কাছে তো এটা রস বের করার পর ভীষণই ভালো লেগেছে, আর মনে হলো যে এক ফোঁটা রসও যেন আর ফলে অবশিষ্ট থাকছে না, পুরোটাই বের হয়ে যাচ্ছে। তো এরপর কতটা মালটা রস হয়েছে একটা মালটা থেকে সেটা গ্লাসে ঢেলে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কাজের আর কতটা ইফেক্টিভ একটা জিনিস। জুসটা ঢেলে নেওয়ার জন্য উপরের পার্টগুলোকে প্রথমে আমি রিমুভ করে নিচ্ছি। এটার মধ্যে 3টা পার্ট আছে, এর মধ্যে একদম নিচের পার্টটা হচ্ছে একটা ছোট্ট মিনি জগের মতো, ওইটাতেই জুসটা গিয়ে জমা হয়েছে। দেখতেই পাচ্ছেন একটা মালটা থেকে আমি কতটা বেশি জুস পেয়েছি। নর্মালি হাতে করলে এরকম কিন্তু এত বেশি জুস পাওয়া যায় না। এটা এখন আমার বাচ্চাকে খেতে দিব। আদিয়ানকে জুসটা দিয়ে দিলাম, তো ও খাচ্ছে আর আমরা একটু রেডি হয়ে নিচ্ছি বাইরে যাওয়ার জন্য। আয়ানের পড়াশোনা করার পরীক্ষা আপাতত শেষ হয়েছে, আর একদিন ছুটি দিয়ে তারপর ড্রয়িং পরীক্ষা আর কি। এটা তার জন্য খুবই ইজি একটা পরীক্ষা, তো সে ধরিয়ে নিয়েছে তার পরীক্ষা শেষ। আর আমার কাছেও ট্রিট চাইছিল যে আম্মু তুমি বলেছিলা পরীক্ষার পরে বাইরে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসবা। তো সে কথা রাখার জন্যই কিন্তু আমরা একটা ফাস্টফুডের দোকানে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের নতুন বাজারে মফিজউদ্দিন ইন্ডেক্স প্লাজা যে মার্কেটটা আছে তার 3য় তলায় বেশ কিছু ছোট ছোট ফাস্টফুডের দোকান আছে। এখানে এই 2 ছেলেকে নিয়ে আমি একাই চলে এসেছি। তো ওদেরকে কিছু খাওয়াবো এখানে, আর কোথাও যাব না, তারপর আর কি বাসাতে চলে যাব। আজকাল 2 ভাইয়ের খেচর মেচর কিন্তু লেগেই থাকে, কোথাও গেলেও দেখা যায় যে দুইজনের খুনসুটি চলতেই থাকে। আয়ান তো বার্গার আর কোক খাবে বলে এসেছে, আর আদিয়ান যেহেতু বার্গার খেতে পারবে না, তো ওকে আমি চিকেন দিয়েছি, যতটুকুই খায় আর কি।
খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বের হয়ে গেলাম। আর এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর ওই যে শপিং ব্যাগটা আয়ানের হাতে, ওইটাতে আমি একটু গ্লাস ক্লিনার কিনে নিয়েছি পাশে একটা শপ থেকে। বাসায় চলে এসেছি। আর দুই ভাইয়ের আবদারে হচ্ছে একটা কেক শপ থেকে ওদের দুজনের জন্য 2টা কেক নিতে হয়েছে। তো এই কেকগুলো খাওয়ার পর আমি বলছিলাম যে আয়ান তুমি ড্রয়িং করতে বসে যাও, ড্রয়িং তো আর তোমাকে আমার পড়াতে হবে না। তো এই ফাঁকে আমার যেহেতু এখন কোনো কাজ নেই, তাই আমি ভাবছিলাম একটু স্কিন কেয়ার করি, সেই সঙ্গে নেল পলিশ দিয়েছিলাম নখে, ওইটাও রিমুভ করে ফেলি। ড্রয়িং করতে যেহেতু অনেকটাই স্পেসের প্রয়োজন হয় আর ও রং টং সব একসঙ্গে নিয়ে বসেছে, তাই আমি ডাইনিংয়ের রান্নাটা তুলে ওকে দিয়েছিলাম এখানে ড্রয়িং করতে। আমি রান্নার পাশাপাশি যেন এটাও দেখাশোনা করতে পারি যে সে কী করছে, কী আঁকছে। তো ও মোটামুটি ড্রয়িং আজকের মতো শেষ করেছে। তো ওর বাবা হচ্ছে নান আর গ্রিল নিয়ে এসেছে। তো ও জানে না যে আমি বাচ্চাদেরকে বাইরে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে এসেছি, সেজন্যই ও আবার নান গ্রিল নিয়ে চলে এসেছে। আমি অবশ্য বাইরে যাওয়ার আগে তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু সে খুবই বিজি ছিল, ফোনটা সে পিক করতে পারেনি। এখন আয়ানকে বলছি যে সব গুছিয়ে ফেলো। তো ও গুছিয়ে ফেলার পরে আমি আবার রান্নাটা পিছিয়ে খাবারটা সার্ভ করে দিচ্ছি। এখন রাতে রান্না আমি করে ফেলেছিলাম, তবে যেহেতু নান গ্রিল নিয়ে এসেছে এটাও এখন খাবো। আর হচ্ছে আজকে তো অনেক রাত জেগে খেলা দেখবো, এই জন্য পরে দেখা যাবে যা রান্না করেছি ওইখান থেকেও একটু খাওয়া হবে। বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ হলে বাবা মা কেমন যেন হাফ ছেড়ে বাঁচে আর কি, একটা শান্তি শান্তি অনুভব হয়। কেমন যেন মনে হচ্ছে যে অনেক দিন পর যেন ছুটি পেলাম। সেই ছোটোবেলা আমি যখন স্কুলে পড়তাম, আমার যখন ফাইনাল পরীক্ষা হতো, আবার যখন পরীক্ষা শেষ হতো, যতটা না আনন্দ পেতাম, এখন মনে হয় যে বাচ্চার পরীক্ষা শেষে এর থেকে অনেক বেশি আনন্দ। এই আনন্দটা অনেকটাই অন্যরকম, কেমন যেন বুকের উপর পাহাড় সমান দায়িত্ব চেপে থাকে, মাথা ভার হয়ে থাকে, মানে সেখান থেকে রিলিফ পাওয়ার আনন্দ আর কি। তো আমার 2 ছেলে এখানে বসে গিয়েছে, এখন কিন্তু রাত প্রায় 1টা বাজে। তো 2জন খেলা না দেখে ঘুমাবে না, কিছু সময় হলেও তাদের খেলা দেখতে দিতে হবে। নর্মাল সময় হলে দেখা যায় ওদেরকে 10টা 11টার মধ্যেই ঘুম পাড়িয়ে দিই। কখনো এত রাত পর্যন্ত জাগাও হয় না, আর আপনাদের সঙ্গে এত রাত পর্যন্ত ভিডিও শেয়ার করা হয় না। অনেক রাত করে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠতেও অনেক বেলা হয়ে গেছে। এখন সকালবেলা, সকাল 8টা বাজে। যেহেতু দেরি হয়ে গেছে, তো ঘুম থেকে ওঠার পর কি করব বুঝতে পারছিলাম না। তো প্রথমে ডিম পোচ করে নিচ্ছি, যে ওদেরকে ডিম পোচ খেতে দিই। ডিমটা পোচ করে নিয়ে যখন আমি রুমে গেছি, আর পাশে স্কুলে তখন জাতীয় সঙ্গীত হচ্ছিল, তো হঠাৎ করেই কি যেন একটা ব্লাস্ট হয়ে গেল। আমি প্রচণ্ড রকম ভয় পেয়ে গেছিলাম। আমরা ভাবছিলাম আশেপাশে কোথাও মনে হয় টায়ার ব্লাস্ট হয়েছে, পরে দেখি যে না, আমাদের চুলা থেকে এমন বিকট একটা শব্দ আসলো। তো ভয়ে আর আমরা ওদিকে যাইনি, বাবুর বাবা বাইরে গেছিল, গিয়ে হচ্ছে চুলার মিস্ত্রি নিয়ে এসেছিল। সেই সঙ্গে সে মিস্ত্রি আসতে যতক্ষণ লাগে এর মধ্যে সে বাজারও করে নিয়ে এসেছে। তো মিস্ত্রি আর বাজার একসঙ্গেই নিয়ে এসেছে আর কি। মিস্ত্রি এসে চুলা, গ্যাস লাইন সবই চেক করলো। তো আমরা বুঝতে পারিনি যে চুলাটা এটা ভেঙে গিয়েছে অংশটুকু। তো আমরা ভেবেছিলাম যে গ্যাসের কোনো লিঙ্কেজ থেকে কোনো ব্লাস্ট হলো কিনা, এই জন্য আসলে ভয়টা বেশি পেয়েছিলাম। তবে মিস্ত্রি বলে গেল যে চুলা দুপুরে রান্না শেষ হলে খুলে নিয়ে যাবে। তো আমি এই জন্যই তাড়াতাড়ি করে সকাল সকালই সব রান্না শেষ করে ফেলছি। এখানে আমি মাংস কেটে নিয়েছি রান্না করার জন্য, আর আদিয়ানের জন্য অল্প করে খিচুড়ি বসিয়ে দিয়েছি। যে সারাদিনের যা যা রান্নাবান্না লাগবে আর কি, সেগুলোই করে নিচ্ছি, চুলা কখন যেন ফেরত দেয়। তো আমার কিন্তু এক চুলাতেও রান্না করতে ভয় ভয় লাগছিল। বলছিলাম যে না, রান্না না করি, আপনি নিয়ে যান চুলা। তো উনি খুব আশ্বস্ত করলেন যে কোনো অসুবিধা নাই, আপনি রান্না করতে পারেন, এক চুলাতে রান্না করেন, পরে আমি এসে চুলা খুলে নিয়ে যাচ্ছি ঠিক করার জন্য। তো বাবুর বাবা আবার বলছিল যে না, নতুন চুলা কিনে নি, এটা আর ইউজ করবো না। তো ওই মিস্ত্রি, উনি আবার আরএফএলের মিস্ত্রি আর কি। তো উনি বলছিলেন যে চুলায় কোনো সমস্যা নাই, ওই জায়গাটুকু জয়েন্টটা ফেটে ভেঙে গিয়েছে, এই জন্যই অনেক বিকট শব্দ হয়েছে। তো এই চুলাটা এখন নাকি আরএফএলে 8,000 টাকা দাম, তবে আমরা যখন কিনি তখন 4,500 টাকা দিয়ে কিনেছিলাম আর কি। তো
উনি বলছিলেন যে শুধু শুধু কিনতে যাবেন কেন, এটা একদম নতুনের মতো করে আমি ঠিক করে দিচ্ছি, দেখেন কোনো সমস্যা নাই। তো দুপুরে রান্নাটা আমি শেষ করে নিয়েছি, গরুর মাংস রান্না করে নিয়েছি, আর সেই সঙ্গে একটু সেমাই রান্না করে রাখছি, বাচ্চারা যদি দেখা যায় দুপুরে খাওয়ার পরে অন্য কিছু খেতে চায় আর কি। দুপুরে রান্না তো আজকে সকাল সকালই করে ফেলেছিলাম, সেজন্যই চুলাটা তাড়াতাড়ি নিয়ে গেছিলো, আর বিকেলের মধ্যে আমার চুলা ঠিক করে বাসায় ফেরত দিয়ে গেছে। চুলার বার্নারের এই অংশগুলোর মধ্যে একটা ভেঙে গেছিলো, তো উনি বলছিলেন একটা কেন, দুইটাই নতুন লাগিয়ে দিই। তো বার্নারের উপরের অংশগুলো ভালো আছে, তারপরও সেটের সঙ্গে যেহেতু নতুন থাকে তাই উনি নতুনটাই লাগিয়ে দিয়েছেন। আর আমি চুলাটা আবার নতুন করে ঘষে মেজে পরিষ্কার করে ক্লিন করে নিলাম, এখন একদম নতুনের মতোই লাগছে। আরএফএলের কাচের চুলাগুলো অনেক সময় এরকম কমপ্লেন থাকে যে ব্লাস্ট হয়ে যায় কাচের অংশটুকু। তো আমি যখন এরকম শব্দ হলো আমি এটাও ভেবেছিলাম। তো পুরো চুলাটা এখন দেখাই, এখন একদম নতুনের মতোই লাগছে। আমার বেশ ভালো লেগেছে, আসলে পুরনো জিনিস ছাড়তে ইচ্ছা করে না। নতুন চুলার কথা যখন বলছিল আমার কেমন যেন খারাপ লাগছিল। তো ঠিকঠাক করার পর নতুন চুলায় একটু নুডলস রান্না করে নিলাম বাচ্চাদের জন্য। তো ওদের জন্য সেমাই অনেক আগে যখন রান্না করলাম সেমাই ঠান্ডা হয়ে গেছে বলে ওরা খায়নি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।